আমরা আজ অর্থনীতির এই টার্মগুলো সম্পর্কে জানব। এই টার্মগুলো একটার একটার সাথে কিভাবে ইন্টারকানেক্টেড সেটা সম্পর্কে আমরা আজকে জানব। আপনারা যদি এগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি বিশ্ব সম্পর্কে বুঝতে পারবেন, আপনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে পারবেন, আপনি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন একটা দেশ আরেকটা দেশের সাথে কিভাবে বাণিজ্য চুক্তি করে, আপনি সেটা বুঝতে পারবেন। কেন একটা দেশ হঠাৎ ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে পড়ে যায়, আপনি সেটা বুঝতে পারবেন। আমরা কেন চীন থেকে যন্ত্রপাতি আমদানি করি পাশের দেশ ভারতকে রেখে, আপনি সেটা রপ্তানি আয় কখন বাড়ে, আমদানি ব্যয় কখন কমে, আপনি এগুলো সম্পর্কে কমপ্লিট ধারণা রাখতে পারবেন যখন আপনি এইগুলো সম্পর্কে, এগুলো একটার সাথে আরেকটা কীভাবে কানেক্টেড আপনি যখন এটা বুঝতে পারেন। ধরেন আপনার মামা, সে হচ্ছে বিদেশ থাকে, সেখান থেকে আপনাকে হচ্ছে একটা মোবাইল ফোন পাঠাইছে। এখন এই মোবাইল ফোনটা আপনার দেশের অর্থনীতির কোন খাতে যাচ্ছে, জিডিপিতে যাচ্ছে না জিএনপিতে যাচ্ছে, আপনি এগুলো কমপ্লিটলি তখন বুঝতে পারবেন। আপনি যখন পেপার পত্রিকা পড়বেন হামেশাই দেখবেন যে এইগুলো সম্পর্কে খুব আলোচনা করা হয়। আপনি সহজেই আইডিয়া করতে পারবেন যে আসলে এর থেকে উত্তরণের উপায়টা কী, আপনি সেটা কমপ্লিটলি ধারণা রাখতে পারবেন। আমার ওয়ালেটে কত টাকা আছে এটা কিন্তু আমি জানি। আমার ওয়ালেটে একটা 50 টাকার নোট আছে, একটা 20 টাকার নোট আছে, আর একটা চিপায় হয়তো একটা 5 টাকার কয়েন আছে। এখন আমি যদি চিন্তা করি আজকে যদি আমি 50 টাকা, আজকে মাসের 25 তারিখ, আজকে যদি আমি 50 টাকা খরচ করে ফেলি, আগামী দিনগুলো আমার কেমনভাবে যাবে, আমি এটা এখন খরচ করতে পারবো কি পারবো না, এই ধারণাটা কিন্তু আমার মধ্যে আছে। আপনি যখন বুঝতে পারবেন যে 24-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 6.75, কিন্তু পরবর্তীতে ছিল 5.25, কিন্তু সেটা আসলে লক্ষ্যমাত্রাটা অর্জন করা হয়নি। আমাদের বর্তমান জিডিপি হয়েছে হচ্ছে 3.49%। লক্ষ্যমাত্রা থেকে অনেকটা কমে গেছে। এই কমে যাওয়ার ফলে আপনার কি হয়েছে, আপনি যেমন বুঝতে পাচ্ছেন আপনার 50 টাকা খরচ হয়ে গেলে কি প্রভাব পড়বে, এটার প্রভাব কিভাবে আপনার দেশের অর্থনীতিতে পড়বে সেটা কিন্তু আপনি সহজে বুঝতে। তো আমরা খুব সুন্দরভাবে এগুলো সম্পর্কে জানবো। আমরা কয়েকটা পর্বে ভাগ করব। প্রথমত আমরা প্রথম পর্বে এগুলো কি সেই মৌলিক ধারণাগুলো আমরা আমাদের মধ্যে আগে নিব। প্রথমে আছে হচ্ছে আমাদের জিডিপি। খুব সহজে যদি বলতে হয় তাহলে বলবো আপনার টেরিটরির মধ্যে যেই আয়টা সেটাই হচ্ছে জিডিপির মধ্যে যাবে। আপনার টেরিটরির মধ্যে আয়, তাহলে কি কি আপনার টেরিটরির মধ্যে আয় আছে? মনে করেন হচ্ছে আপনি হচ্ছে 100টা টি শার্ট তৈরি করছেন। এখন এই 100টা টি শার্ট আপনার টেরিটরির মধ্যে তৈরি করছেন, এখান থেকে যে আয়টা পাবে, এখান থেকে যে আয়টা আসবে, এই আয়টা সম্পূর্ণভাবেই জিডিপির মধ্যে যাবে। আবার মনে করেন আমাদের দেশে অনেক চীনা নাগরিক কাজ করে, অনেক জাপানি নাগরিক কাজ করে, এই যে তাদের যেই আয়টা, এই আয়টা সম্পূর্ণভাবেই আপনার যেহেতু টেরিটরির মধ্যে আসতেছে, আপনার অঞ্চলের আপনার দেশের মধ্যে আসতেছে, সেহেতু এটা জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, আবার দেখা যাচ্ছে এখন আমরা এগুলো সম্পর্কে মৌলিক ধারণাগুলো আমরা নিব। প্রথমেই আছে হচ্ছে আমাদের জিডিপি। জিডিপি বলতে বোঝায় গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তো আসলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় আপনার দেশের মধ্যে, মানে আপনি যেখানে থাকেন এই টেরিটরির মধ্যে যেই আয়টা, সেই আয়টা সম্পূর্ণটাই যাবে হচ্ছে জিডিপির মধ্যে। মনে করেন আপনি 100টা টি শার্ট বানাইছেন, 100টা টি শার্ট থেকে আপনি যেই আয়টা করবেন সেই আয়টা সম্পূর্ণভাবে জিডিপির মধ্যে যাবে। আবার মনে করেন আপনার দেশে অনেক চীনা নাগরিক কাজ করতেছে, অনেক জাপানি নাগরিক কাজ করতেছে, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে হচ্ছে অনেক রাশিয়ান নাগরিক কাজ করতেছে। এই যে কাজ করার জন্য তারা যে আয়টা করছে, এই সম্পূর্ণ আয়গুলো কিন্তু আপনার জিডিপির মধ্যে যাবে। এরপরে আছে হচ্ছে আপনার জিএনপি। জিএনপি বলতে বোঝায় হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আপনার দেশের নাগরিক যেই আয়টা করবে সেটা জিএনপির মধ্যে যাবে। এই যে যেমন হচ্ছে আমরা যদি বলতে পারি, এই যে আমাদের যে প্রবাসীরা বাইরে থাকে, তো এই প্রবাসীরা যেই অর্থটা আমাদের দেশে পাঠায় বা তাদের যে আয়টা, এটা কিন্তু আমাদের টেরিটরির বাইরে। এই আয়টা সম্পূর্ণভাবে যাবে হচ্ছে জিএনপি বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে। এরপরে আরও উদাহরণ দিতে পারি, দেখা যাচ্ছে আপনি হচ্ছে নাগরিক, আপনার দেশের মধ্যে যেই আপনি আয়টা করতেছেন সেটাও কিন্তু সম্পূর্ণভাবে জিএনপির মধ্যে যাবে। তাহলে এখন আমি যদি বলি যে হচ্ছে প্রবাসী আয়, এটা জিডিপির মধ্যে না জিএনপির মধ্যে, আপনি কিন্তু বুঝতে পারবেন প্রবাসী যেহেতু টেরিটরির বাইরে থাকে সেহেতু অবশ্যই এটা হচ্ছে জিএনপির মধ্যে আসবে। এবার আমরা দেখতে পারি এনএনপি আসলে ব্যাপারটা কেমন। এনএনপি বলতে বোঝায় হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো আসলে নেট ন্যাশনাল প্রোডাক্টটা বলতে কি বোঝায়? এটা অনেকটা জিএনপির মতো। জিএনপি যে খাতগুলা আপনার হচ্ছে এনএনপি, এই খাতগুলা বেশ
অনেকটা একই রকম। তাহলে এটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এখানেই, ওই যে আমি বলছিলাম আপনি হচ্ছে 100টা টি শার্ট তৈরি করছে, 100টা টি শার্ট তৈরি করে আপনি যে আয়টা করছেন সেটাই হচ্ছে আপনার জিএনপির মধ্যে যাবে। কিন্তু আপনি যখন 100টা শার্ট তৈরি করছেন তখন কিন্তু 100টা শার্ট আপনি বাজারজাত করতে পারবেন না, কোনো কারণে ওর মধ্যে কিন্তু 5টা বা 10টা টি শার্ট হয়তো নষ্ট হতে পারে। আপনি সেখান থেকে হয়তো 5টা টি শার্ট নষ্ট হয়ে গেল, 5টা টি শার্ট যখন নষ্ট হয়ে গেল বাকি থাকলো 95টা, ওই 95টা থেকে যে আয়টা সেটাই হচ্ছে আপনার নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো এটাই হচ্ছে বেসিক্যালি জিডিপি, জিএনপি, এনএনপির মধ্যে পার্থক্য। আপনি সহজে মনে রাখবেন যে আপনার টেরিটরির মধ্যে যেটা আপনার হচ্ছে টেরিটরির মধ্যে যেটা সেটা হচ্ছে আপনার জিটিভির মধ্যে যাবে। আর জিএনপি বলতে আপনার নাগরিকগুলা, আপনার দেশের আপনি দেশের নাগরিক কর্তৃক যে আয়টা সেটা হচ্ছে আপনার জিএনপির মধ্যে যাবে। এনএনপি বলতে বোঝায় আপনি যে নিট যেটা থাকতেছে, আপনি যেই নিট যেটা পাচ্ছেন সেটাই হচ্ছে আপনার এনএনপির মধ্যে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ইনফ্লেশন নিয়ে। ইনফ্লেশন ব্যাপারটা কেমন আসবে? সহজ কথায় যদি বলতে হয়, মুদ্রাস্ফীতি হলো কোনো প্রোডাক্টের দাম বা কোনো পণ্যের দাম যখন বেড়ে যাবে তখন সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি হবে। আচ্ছা, খুবই সহজ কথা, আমার এই হাতে আছে মার্কার, এটার দাম হচ্ছে 75 টাকা। তো এটার দাম যখন 75 টাকা থেকে আমি 80 টাকায় ক্রয় করব তখন আমি বলবো এটাই মুদ্রাস্ফীতি হয়েছে। তাহলে যখন কোনো প্রোডাক্টের দাম বৃদ্ধি পাবে তখন সেটাকে আমরা সহজ কথায় বলবো ইনফ্লেশন। আচ্ছা, তাহলে ডিফ্লেশন ব্যাপারটা কেমন? অবশ্যই এটার দাম 75 টাকা, যদি এখন এটার দাম হঠাৎ 70 টাকা হয়ে যায় বাজারে, তাহলে আমি এটাকে বলবো হচ্ছে ডিফ্লেশন। ইনফ্লেশন ডিফ্লেশন পরস্পর হচ্ছে বিপরীত। আর স্ট্যাগফ্লেশন ব্যাপারটা কেমন? আপনি যদি ইনফ্লেশনটা বুঝতে পারেন তাহলে স্ট্যাগফ্লেশনটা সহজেই বুঝতে পারবেন। স্ট্যাগফ্লেশন বলতে বোঝায় যে আমি বললাম এই মার্কারটা 75 টাকা, আমি কিনতেছি এখন 80 টাকা, এটা মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি বলা হচ্ছে। আর এখানে স্ট্যাগফ্লেশন বলতে বোঝায় যখন এই মুদ্রাস্ফীতিটা অনেক বেশি পরিমাণে হবে, দেখা যাচ্ছে 75 টাকারটা আমি 100 টাকায় কিনছি, এটা কিন্তু অনেক বেশি একটা বেড়ে গেল। তো এই ক্ষেত্রে এই সিচুয়েশনটার নাম হচ্ছে আপনার স্ট্যাগফ্লেশন। তাহলে আমরা যদি তিনটাকে সামারাইজ করি, আমরা বলতে পারবো যখন একটা পণ্যের দাম একটু বেড়ে যাবে তখন সেটাকে আমরা ইনফ্লেশন বলবো। ডিফ্লেশন বলতে যখন ওই প্রোডাক্টের দামটা কমে যাবে তখন সেটাকে আমরা ডিফ্লেশন বলবো। আর স্ট্যাগফ্লেশন বলতে বুঝবো যখন পণ্যটার দাম অনেক বেড়ে যাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্যাগফ্লেশন। এইগুলো একটা আরেকটার সাথে কীভাবে ইন্টারকানেক্টেড, এইগুলো কেন ইনফ্লেশন আমাদের জন্য ভালো না ডিফ্লেশন ভালো না স্ট্যাগফ্লেশন ভালো, কোনটা আবার আমাদের জন্য কতটা খারাপ, এই সম্পূর্ণ বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি বিশ্ব অর্থনীতি সম্পর্কে বুঝতে পারবেন, আপনি আপনার দেশের অর্থনীতি সম্পর্কে বুঝতে পারবেন। পরবর্তী পর্বে আমরা এইগুলো আরেকটার সাথে কীভাবে ইন্টারকানেক্টেড সেগুলো সম্পর্কে জানবো, আমরা অনেক উদাহরণ দেখব, তাহলে আপনার কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী পর্বে আমরা তাহলে এটা